সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হেলাল। উনি অর্থনীতি বিশ্লেষক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সাথে আরও যোগ দেবেন ব্যবসায়ী নেতা, বিসিসিআইর সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন। স্যার, এই যে বাজারের যে অবস্থা, যদি আমরা আর্থিক খাতে দেখি, মানি মার্কেটের যে অবস্থা এবং ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, এই দুটো যদি আপনি বিশ্লেষণ করেন, বাজেট আসছে, আমরা দেখব এইবারও সম্ভবত শুনতে পাচ্ছি যে হয়তো সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতির ব্যাপারে কিছুটা একটা আবারও অর্থ দেওয়া হতে পারে। তো মানি মার্কেটের যে একটা নজর সরকারের আছে মূলধন ঘাটতির ব্যাপারে সরকারি ব্যাংকগুলো, এবং দুটো বেসরকারি ব্যাংকেরও মূলধন ঘাটতি দেখা দিয়েছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে সেই একই ধরনের উদ্যোগ আমরা দেখছি না, যদিও দুটোর অবস্থাই এখন খুব খারাপ। এই অবস্থায় আসলে বাজেটকে কেন্দ্র করে কিছু দাবি দেওয়া আছে, সেগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত নাকি দীর্ঘমেয়াদে সরকারের নজর দেওয়া উচিত? ধন্যবাদ, ভালো প্রশ্ন। আমি প্রায় কিন্তু বলছিলাম যে সরকার যদি ব্যাংকিং সেক্টরটা, মানি মার্কেট যেটা, সেখানে সরকারের যেরকম মানে গুরুত্ব, এবং আপনি যেটা বললেন যে ওখানে ট্যাক্সের টাকা দিয়ে আপনার ক্যাপিটাল ঢোকানো, ঠিক আছে, তো ওখানে লুটপাট হয়েছে আমরা জানি, সেটা দেখেছি, এবং কিভাবে ফ্রডগুলো হয়েছে হলমার্ক থেকে শুরু করে। এখানে বিষয় হচ্ছে যে হয়েছে না হচ্ছে, মানে হয়েছিল আবার এখন হয়েছে মানে এই না যে এখন হচ্ছে না। জি, হয়েছে মানে এটা কিন্তু কন্টিনিউ করছে, কারণ আমরা কিন্তু এখনও বলতে পারছি না যে এটা স্টপ হয়ে গিয়েছে অথবা এমন সংস্কার হয়েছে যে এটা আর হবে না। কারণ আমরা কিন্তু বাধ্যতা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কিছু পলিসি আছে, সরকার এই জায়গাটায় আগের থেকে অনেক বেশি কশাস, সতর্ক, কিন্তু তারপরে আমরা জানি যে অনেক ক্ষেত্রে মানে সরকার ইনস্ট্রাকশন দিলেই সেটা বাস্তবায়ন হয় না ফিল্ড লেভেলে। তো সেটা কিন্তু আছে, এবং এই ব্যাংকের ক্ষেত্রে যে ফ্রডগুলো হয়েছে সেক্ষেত্রে কার্যকরী আইনি পদক্ষেপ কিন্তু আমরা দেখি না। এখন যতক্ষণ না আমরা কার্যকরভাবে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে না দেখি, ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা এখনও লোপে আছে, চাইলে করতে পারেন, তারা কিন্তু থামবেন না। ফলে আপনি মুখে বললেই যে এটা আর হতে দিব না, সরকার খুব স্ট্রং স্ট্যান্ড নিয়েছে, সেটা বললেই কিন্তু থেমে যাবে না। একটা হলো আপনি যে স্ট্রং, আপনি যে ইনটলারেন্ট এই বিষয়ে, সেই অসহিষ্ণুতা আপনাকে পলিসির মাধ্যমে, শাস্তির মাধ্যমে দিতে হবে। তো সেটা যদি না যায়, তাহলে আপনার যারা কিনা এই আপনার ব্যতিক্রমগুলি করছে, অনিয়মগুলি করছে বা দুর্নীতিগুলো করছে, তারা কেন মনে করবে যে আমি থেমে থাকব? বরং তারা মনে করবে যে সরকার উপর দিয়ে যতই স্লোগান দেখ, ভেতর দিয়ে যারা করছে তারা পার পেয়ে যাচ্ছে, অথবা আমরাও পার পেয়ে যাব। সেটা একটা বিষয়। আরেকটা হলো, সরকার যখন ট্যাক্সের টাকা দিয়ে যখন এটা করছে, সেক্ষেত্রে কিন্তু সরকারের থাকবে, আপনার একটা পলিসি সিকোয়েন্স থাকবে যে আমরা 6 মাস 1 বছর পরে ব্যাংকের এই জায়গা দেখতে চাই, ব্যাংকে নন পারফর্মিং বা খেলাপি লোন যেগুলো আছে সেটা এভাবে আমরা দেখতে চাই। এখন মানে নতুন যে লোনগুলো আছে, নতুন যে যারা কিনা বিনিয়োগ করছে, সেই ক্ষেত্রে আমরা এই খেলাপির পরিমাণটা এই লেভেলে দেখতে চাই। তো সেই ধরনের কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে করে আপনার দেখতে হবে যে তারা যেটা সরকার চাচ্ছে, যে টার্গেট দিয়েছে, সেই টার্গেটটা ফুলফিল করতে পারছে কিনা। আর সেটা যদি না হয়, শুধুমাত্র আপনি টাকা দিয়ে দিলেন এবং টাকা নেওয়ার পরে তাদের তো আরও সুবিধা হবে। 2007 সালে যে এই যে আমেরিকাতে যে বেল আউট প্রোগ্রাম হলো, যে এই যে প্রাইভেট সেক্টর যখন ফেল করলো, তখন $700 বিলিয়ন মতো সম্ভবত নিয়ে, কিন্তু সেখানে কিন্তু স্পষ্টত ছিল, অনেক ক্রিটিসিজম ছিল যে যারা ফেল করছে, যারা অদক্ষতার কারণে ফেল করেছে বা দুর্নীতির কারণে ফেল করেছে, তাদেরকে যদি আমরা যেটুকু তাদের ঘাটতি হয়েছে সেটা পোষায় দেই, তাহলে তারা সবসময় মনে করবে যে আমরা যদি কোনোভাবে এর থেকে বের করে নিয়ে যেতে পারি, সরকার তো এসে ঢুকিয়ে দিবে। সেজন্য বলছে যে এদের পানিশমেন্ট হওয়া উচিত। এদের অনেকের কিন্তু স্যালারি কাট হয়েছে, যারা সিইও আছে, সিইও যারা আছে, হিউজ লেভেলে তাদের স্যালারি কিন্তু আপনার কমিয়ে দিয়েছে। তার মানে কি, তাদেরকে টার্গেট দিয়েছে এই লেভেলে, মানে 6 মাস 1 বছর পর যেতে হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে কোনো ধরনের পলিসি সহায়তার ক্ষেত্রে ওই সিকোয়েন্সিং থাকতে হবে, যে তারা ক্রমান্বয়ে কিভাবে এটা ইমপ্রুভ করবে, এবং ভবিষ্যতে ট্যাক্সের টাকা দিয়ে এটা করা লাগবে না। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, সেটা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে হয় নাই কেন? এখন ব্যাংকের ক্ষেত্রে যেটা ছিল যে বাধ্যত আপনার মানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে সরকার কিন্তু আপনার ট্যাক্সের টাকা দিয়ে এটা করেছে। এখন ক্যাপিটাল মার্কেটে যদি আপনি যান, তাহলে সেখানে কিন্তু আপনার বেশিরভাগ প্লেয়ার কিন্তু এরা কিন্তু সরকারি না, একমাত্র আইসিবি আছে,
ঠিক আছে? এখন আইসিবি তো আর এখানে আপনি আইসিবি ফেল করেছে আপনি সেটা বলতে পারেন না। আইসিবি আপনি দেখবেন যে তারা এখনও দেখবেন যে তাদের যে আপনার প্রফিট যেটা এত বেশি শেয়ার কেনা আছে, কিছু শেয়ার তারা সেল করলে তাদের কিন্তু আপনার একটা কনসিস্টেন্ট প্রফিট যেটা ইপিএস সেটা তারা দেখাইতে পারে। এখন সরকারের কোনো প্রতিষ্ঠান যদি ফেল না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আইসিবি ফেল করলে আপনি বলতে পারতেন যে আইসিবি ফেল করেছে, আইসিবিকে আপনি ফান্ড দিয়ে ঠিক রাখেন। তাহলে আপনি যদি প্যারালাল দেখেন ব্যাংকের সাথে তাহলে আইসিবিকে সাপোর্ট করার কথা আপনি বলতে পারেন। তো এখন আইসিবি সেই হিসাবে ওরকম মানে প্রবলেমে পড়ে নাই। তাহলে কি আপনি ওই সেক্টরে যদি প্রবলেম হয় সেটাতে আপনি ইন্টারফেয়ার করবেন না? সেখানে একটা বিষয় আছে যে যখন একটা মার্কেট হিটেড হয়ে যেটা আমরা বাবল বলি, বাবল হওয়ার পরে যখন ক্রাশ করে যায় তখন বেসরকারি বিনিয়োগকারী যারা, সেটা ব্যক্তি বলেন আর প্রতিষ্ঠান বলেন, তারা আস্থা হারায়। যতই এখানে এসে কেউ একজন বলুক যে এই মার্কেটের উপর আস্থা আছে, আস্থা থাকলে 3000 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে সেখানে 300 কোটি টাকা চলে আসবে কেন? আস্থা নাই তো এটা আর বলার অপেক্ষা রাখে না। আস্থা নাই মানে কি, এই মার্কেট থেকে আপনার অনেকেই যাদের টাকা আছে, ব্যাংক এখন 5% আপনার ইন্টারেস্ট দেয় গড়ে, আমি বলছি। তো সেই জায়গায় আপনার শেয়ার মার্কেটে টাকা আসতেছে না, আর কোনো কিছু বড় প্রমাণ লাগে যে মানে শেয়ার মার্কেটের প্রতি আস্থার অভাব আছে? এবং এই আস্থার অভাবটা কিন্তু আপনার বাংলাদেশে নতুন না। যখন একটা মার্কেট বাবল হয় এবং যখন ক্রাশ করে, ওই ক্রাশ করার পরে কিন্তু আপনার আস্থাহীনতায় ভোগে কয়েক বছর, এবং বাংলাদেশে তাই কিন্তু হয়েছে। আপনি দেখেন 2010-এর পরে এই 11, 12, 13, 14, 15 আপনি দেখেন এই আলটিমেটলি কিন্তু মার্কেটটা কিন্তু আস্থা ফিরে আসছে না। স্যার 2007, 8, 9-এর যে অবস্থা ছিল তখন মানুষের হাতে প্রচুর টাকা ছিল যেটা ক্যাপিটাল মার্কেটে ঢুকেছে। এখন তার চেয়ে তো বেশি টাকা, তখন ব্যাংকে ইন্টারেস্ট রেট যা ছিল তার চেয়ে তো এখন আরও কম। এবং আপনি যদি দেখেন তখন যেভাবে বিনিয়োগ হয়েছে এখন কিন্তু সেই তুলনায় ওইভাবে গ্রোথ নেই। তো সেই হিসাবে ক্যাপিটাল মার্কেট ওই সময়ের চেয়ে আরও ভালো হওয়ার কথা, মানে 2010-এ যতটা বাবল হয়েছে তার চেয়ে হয়তো বেশি হওয়ার কথা যদি মোটা দাগে তাই বলা হয়। কিন্তু সেখানে এত খারাপ অবস্থা, এটি কেন? তাহলে রাখতে হবে যে একটা হলো চাহিদার সমস্যা, যেটা বাবল ক্রাশ করলে হয়। জি, কিন্তু আমি মনে করি এই মার্কেটের 1 নম্বর সমস্যা হলো সাপ্লাই। আপনি যদি 2010-এর পরে দেখেন, 2010-এ আপনার যে শেয়ার ছিল তার রাফলি 3 গুণ শেয়ার হয়ে গেছে মার্কেটে। স্যার একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি বলুন। যে আমি একটু আইপিও নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অ্যাকাউন্টধারী, আমি যে ট্রেড হাউসে ট্রেড করি সেখানে কিছু ব্যক্তির 1400, 1500, 1000 এরকম অ্যাকাউন্ট আছে, যাদের মধ্যে এফসি অ্যাকাউন্ট আছে 400, 500। তারা শুধু আইপিও তে বিনিয়োগ করে, তারা সেকেন্ডারি মার্কেটে কোনো বিনিয়োগ করে না, এবং 200-300 তারা পেয়ে যায়। সেই ক্ষেত্রে তারা টাকাটা নিয়ে চলে যায়, কিন্তু তারা সেকেন্ডারি মার্কেটে এটা ইনভেস্ট করে না। তা আইপিও লটারির ক্ষেত্রে আপনাদের কোন নীতিমালা থাকা প্রয়োজন যে এরকম যাদের এত অ্যাকাউন্ট শুধুমাত্র আইপিও থেকে টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে, সেকেন্ডারি মার্কেটে তারা কোনো ইনভেস্ট করতেছে না, এক্ষেত্রে কিছু করার আছে? জি দর্শক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেটি হচ্ছে যে এইটা আমরা দেখেছি 2004-5-এর দিকে সবচেয়ে বেশি হয়েছে, যে একজনের মানে তার গ্রামের লোকজনের অ্যাকাউন্ট দিয়েও মানে নাম দিয়ে অ্যাকাউন্ট করা, এবং সেটি এখনো আছে, যেটি উনি প্রমাণই দিলেন তার যিনি লেনদেন করেন যে ব্রোকারেজ হাউসে। এটি তো আসলে একটি মানে এটি নিয়মের তো বাইরে। একজন ব্যক্তি পরিচালনা করেন এতগুলো অ্যাকাউন্ট, এইগুলো তো দেখা অবশ্যই উচিত। না, এটা উনি যেটা বলেছেন, এটার আরেকটা সমস্যা আমি নিজে অবজার্ভ করেছি যখন মার্কেটটা হিট ছিল, এখন করে যারা মিডল ইস্টে থাকে তাদের যে আপনার বাইরে থেকে যে ফরেন কারেন্সি পাঠায়, তো কেউ একজন যেটা করে যেরকম 200-300 লোকের যে যখন টাকা আসে টাকাটা তখন যে অ্যাকাউন্টে সে টাকা দিয়ে দেয় ওই ফরেন কারেন্সিতে থাকে, এবং ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখে যে তার অ্যাকাউন্ট আইপিওর জন্য তার নামে একটা অ্যাকাউন্ট থাকে। তাহলে যেহেতু আপনার বাইরে যারা থাকে তাদের জন্য আলাদা কোটা আছে, সেই কোটার সুবিধাটা কিন্তু একজন লোক 300 অ্যাকাউন্ট করে সেই আপনার মানে কোটার মধ্যে দিয়ে লটারির মধ্যে যা পাচ্ছে সে কিন্তু বেনিফিটটা নিচ্ছে। আর বাইরের যে টাকা পাঠাচ্ছে সে তো জানে যে ঠিক আছে একজন আমার টাকাটা কালেক্ট করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি নিয়ম দেখেন সেটা তো আপনার আছে যে একজন লোক কয়টা করতে পারে, কয়টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কয়টা এরকম আপনার মানে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে বা আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তারা তো নিয়মটাকে বাইপাস করেই করছে। এখন আপনি ওই যে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারটা, এরকম কিছু একটা অপশন আছে, সেই অপশনের কারণে যখন করছে আপনি কিন্তু লিগালি গিয়ে বলতে পারবেন না যে এটা তো আসলে XYZ তার নামে, এটা PQR এর নামে, হ্যাঁ এটা আপনার WZ এর নামে, এটা তো আপনি ধরতে পারবেন না। স্টিল তারপরে কৌশল করলে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে কীভাবে এটাকে আপনার ডিসকারেজ করা যায়। আরেকটা প্রশ্ন উনি যেটা করলেন
যে কেউ যদি মনে করে যে আমি প্রাথমিক মার্কেট থেকে শেয়ার কিনবো এবং আমি এটা পেলে আমি সেল করে দিয়ে আমি সেকেন্ডারি মার্কেটে যাব না, ইউ ক্যানট ফোর্স, তাই না? আমরা কাউকে ফোর্স করতে পারবো না। এখন কথা হলো যে এটা কেন হচ্ছে যে প্রাথমিক মার্কেট থেকে যখন আপনার আইপিও থেকে পেয়ে গেল, 20 টাকা দিয়ে হয়তো কিনলো, 30 টাকা দিয়ে কিনলো, 90 টাকা দিয়ে সেল করে সে বের হয়ে গেল, ঠিক আছে? এখন এই যে আপনার মনে করেন যে এই 20 টাকা 30 টাকার মধ্যে আরও 60 টাকা অ্যাড করে বের হয়ে গেল। আমার কনসার্নটা হলো যে সবসময় আইপিও মার্কেটে লোকজন আইপিও পাবে, কেউ কেউ শুধু আইপিওতে অপারেট করবে, কেউ কেউ শুধু সেকেন্ডারিতে অপারেট করবে, কেউ কেউ দুইটা মিলে অপারেট করবে, সেগুলো কোনো সমস্যা না। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে কিভাবে আপনার এই 20 টাকা 30 টাকা শেয়ারটা 90 টাকায় আপনার কয়েকদিন থাকে, এবং যারা আইপিওতে আছে তারা যদি ওই লটারিতে আপনার যদি এতগুলো অ্যাপ্লাই করে যা পেতো, তারা যদি 20 টাকার শেয়ার যদি 22 টাকা বিক্রি করতো, তারা কিন্তু এবার হুমড়ি খেয়ে পড়তো না। তারা জানে কোনোভাবে যদি লটারি থেকে পেয়ে যায় তাহলে এই 20 টাকার জিনিসটা আমি 90 টাকায় সেল করতে পারি। স্যার আপনাকে একটা কথা বলি, সবশেষ যেটি একটি ইন্স্যুরেন্স কোম্পানি, তার আগের যে পাওয়ার কোম্পানিটা ডোরেন্ট পাওয়ারের নাম বলি, এটি আজকেও বেড়েছে, মানে প্রত্যেক দিনই 90 টাকায় ট্রেড হয়েছে, এরপর একটু কমে আবার বাড়ছে। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিএসইসিও এই বিষয়টা ভালোভাবে দেখছে না, যে এত কম ইপিএসের একটি কোম্পানি এত পরিমাণ দাম হওয়ার কারণ কি। যেটি আমরা সবসময় বলে থাকি যে দাম বাড়লে হয়তো আইপিওর ব্যাপারে বিএসইসি চুপ থাকে, কিন্তু সম্প্রতি আমরা যেটা ভিতর থেকে জানতে পেরেছি যে বিএসইসিও এই ব্যাপারটা একটু মনিটরিং করছে, হয়তো পদক্ষেপ নিবে। কিন্তু সেটি হচ্ছে যে আপনার 40 পয়সা ইপিএস 3 কোয়ার্টারে, সেটি এত এত আপ হয় কি করে, এবং এই বিষয়টি তো আসলে দেখা উচিত, মানে চুপ থাকা উচিত না। দর্শক, আমাদের সাথে এখন যোগ দিয়েছেন এফবিসিসিআই সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাই, এই যে আপনারা ব্যবসায়ী নেতা, ব্যবসায়ীদের নিয়ে কাজ করেন, এই যে ক্যাপিটাল মার্কেটের যারা ব্যবসায়ী আছেন, যারা ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট আছেন, সবাই কিন্তু গত 5 বছর ধরে বলে আসছেন যে বাজারটা অস্বাভাবিক, যেভাবে বাজারে পতন হচ্ছে। কিংবা আপনি যদি আর্থিক খাতের অন্য বিষয়টা মানি মার্কেটের দিকে দেখেন, ব্যাংকগুলো, লিজিংগুলোর যে অবস্থা, এটি তো আসলে খুবই বাজে অবস্থা। এবং অনেকেই বলে থাকেন, অনেক বিশ্লেষক বা অর্থনীতিবিদ বলে থাকেন যে এক যুগের মধ্যে এত খারাপ অবস্থা হয় নাই পুরো আর্থিক খাতে। তো আপনারা ব্যবসায়ীরা কি উদ্যোগ নিচ্ছেন এটি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার জন্য? সরকারের সাথে আপনারা কিভাবে বসছেন, যে আপনারা তো সরাসরি বিসিসিআইয়ের সাথে সম্পৃক্ত, আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, আমি শেয়ার বাজার খুব বেশি ভালো বুঝি না, কারণ আমি যতবার শেয়ার কিনেছি ততবার আমি লস করছি এবং প্রচুর টাকা লস করছি। হ্যাঁ, এবং মাঝে মধ্যে এটা মনে হলে আমি মনে করতে চাই না শেয়ার বাজার সম্বন্ধে, কারণ যখনই ওখানে শেয়ার কিনতে গেছি তখনই আমি লস করছি। আর এখন যে কথাটা আপনি বললেন যে আসলে মানে আর্থিক খাতটা সত্যি সত্যি সরকারের অনেক অর্জন, কিন্তু আর্থিক খাতের ওনাদের কিন্তু অর্জন নাই, একেবারেই নাই। কারণে যে সরকারি ব্যাংকগুলো আমরা যেভাবে দেখছি যে আজকে যদি 1,00,000 কোটি টাকা দেশে ব্যাংক থেকে চলে যায়, যদি ব্যাড লোন হয়, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের দেশে আজকে আমরা শিল্পোন্নয়নের কথা বলছি, স্বাধীনতার 45 বছর, আমাদের কিন্তু মধ্য আয়ের দেশে আমরা চলে গেছি অলরেডি। সেই ক্ষেত্রে আমাদের এখন যে ব্যাড লোনের পরিমাণ, তাতে এইটা মানে যাদের অর্থনীতি নাই বললে চলে, তাদেরও কিন্তু এই অবস্থা নাই। এটা আপনি যেসব দেশে আমরা যেগুলোকে বলি যে অর্থনৈতিকভাবে ব্যর্থ রাষ্ট্র, তাদেরও কিন্তু এত টাকা মানে ব্যাড লোন নাই। এবং এটার কারণটা কি আমরা দেখলাম গত 5-7 বছর যা হয়েছে, যে আসলে কে কিভাবে, আমি জানি একজনকে, উনি কানাডায় থাকেন, ঢাকায় আসেন, উনি ঢাকায় একটা কারখানা কেন, মানে কীভাবে টাকাগুলো যাচ্ছে, এইগুলো যদি মানে সিস্টেমটা যদি ফলো করা না হয় তাহলে কিন্তু যেতেই থাকবে। উনি কি করেছেন? উনি দেশের বাইরে থাকেন, ঢাকায়ও থাকেন, পরিবার থাকে দেশের বাইরে। উনি ঢাকায় এসে রেডিমেড একটা কারখানা কিনেছেন, 25 কোটি টাকার কারখানা, উনি 30 কোটি টাকা কিনেছেন রেডিমেড কারখানা, এবং সেখান থেকে 70 কোটি টাকা লোন নিয়ে উনি আবার চলে গেছেন। ওই কারখানা চলবে না। এই যে বাস্তবতা, কিন্তু সেই টাকাটা উনি কিভাবে নিয়ে গেছেন তো ওনার বিষয়। বাট উনি যে বুদ্ধিটা করেছেন, যে উনি দেশে এসে 25 লক্ষ টাকার কারখানা 30 লক্ষ টাকাতে কিনে 30 কোটি টাকাতে কিনেছেন, 25 কোটি টাকার কারখানা 30 কোটিতে কিনেছেন, ওনাকে 60 কোটি টাকা লোন নিয়েছেন, নিয়ে উনি চলে গেছেন। আবার এখন উনি কানাডা, ওনাকে খুঁজে পাওয়া যাবে না। মানে এই বিষয়টা কিন্তু একটু হচ্ছে, আপনি যদি ব্যক্তি ধরেন যে যার একদম লোন দরকার, যিনি ছোট ব্যবসায়ী, এই যে এসএমইর কথা আমরা এত শুনি, কিন্তু ছোট ব্যবসায়ী লোন নিতে গেলে পাচ্ছেন না, কিংবা চাকরিজীবী 1 লাখ টাকার লোন নিতে গেলে সে কিন্তু পাচ্ছেন না, তার অনেক
কাগজ দিতে না, হচ্ছে, অনেক ব্যাংকে কিছু চাকরি হচ্ছে। করলে আবার পাবে। কিন্তু কিন্তু আপনি ব্যাংকে যে চাকরি এই যে করলে বলেন অনেক 60 কম কোটি সুদে টাকা টাকা 100 পাবে। কোটি টাকা তারা কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা যে প্রশ্নটা ওনার যে কথাটা যেটা মানে আমি উনি কন্টিনিউ করবে, মানে ওই 25 কোটি টাকার ইয়েটা 30 কোটি দিয়ে কিনেছে, 60 কোটি 70 কোটি মানে লোন পায় কিভাবে? যদি 30 কোটি টাকায় কিনেছে, যদি লোন হতো 20 কোটি টাকা, 21 কোটি টাকা 70%, তাহলে তো সমস্যা ছিল না। তাহলে প্রসেসটার মধ্যেই তো ভূতটা, যে কি করে একটা 25 কোটি টাকার জিনিসের এগেনস্টে 60 কোটি টাকা লোন হয়। এটা যদি হয়, যে কেউ এটা করতে চাইবে। এটা লোন ভাই আপনি দেখেন যে কথাটা উনি বললেন না, যে আপনি ছোট ব্যবসায়ীরা কিন্তু লোন পাচ্ছে না। আপনি যদি কালকে 1 কোটি টাকা মানে কারখানা করতে চান বা ইনভেস্ট করতে চান, আপনাকে 2 কোটি টাকা সম্পদ তাকে দিতে হবে। মানে এই যে মানে অবস্থাটা, এগুলো দেখভাল করবে কে? এবং আপনি দেখেন যে আজকে আমার দেশের ট্যাক্সের টাকাতে ব্যাংকে সাপোর্ট দিতে হচ্ছে। এবং কোন ব্যাংকগুলো? সরকারি ব্যাংকগুলোকে সাপোর্ট দিতে হচ্ছে। কেন আমার ট্যাক্সের টাকা সরকারি ব্যাংকগুলোটা সাপোর্ট দিতে হবে? এগুলো দেখভাল করার লোক কিন্তু আমার মনে হয় যে আমি আবারও বলছি যে বর্তমান সরকারের অর্জনের অসংখ্য অর্জন আছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের অর্থনৈতিক খাতটাকে যেভাবে হোক আমার মনে হয় এখনও সময় আছে এইগুলোকে দেখভাল করার, এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে শাস্তির আওতা, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না থাকে তাহলে কিন্তু কাজটা করতেই থাকবে মানুষ। পৃথিবীর এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যে সমাজ ব্যবস্থাতে মানুষ দুর্নীতি করে না, এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যেখানে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তার রেশিওটা মানে আপনি দেখলে তো মনে হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটেই দুর্নীতি হয়েছে, এই দিকে আর হয় নাই। না, আপনি ক্যাপিটাল মার্কেটে শাস্তি দাও, ক্যাপিটাল মার্কেটে যে শেয়ার কিনেছে তাকে ধরো, যে বেশি শেয়ার কিনেছে এ দুর্নীতি করেছে, এ গ্যামলিং করেছে, একে ধরো। কিন্তু এই যে মানি মার্কেট থেকে যে টাকাগুলো নিয়ে গেল, কিংবা ক্যাপিটাল মার্কেট থেকে যে উদ্যোক্তারা যারা আপনি বললেন এরকমই ক্যাপিটাল মার্কেট থেকে নিয়ে যাচ্ছে ভুল তথ্য দিয়ে, ইপিএস বেশি দেখিয়ে টাকা নিয়ে, তারপরে ওই কোম্পানি অবস্থা খারাপ, এগুলো দেখার কেউ নেই। কারা নিয়ে যাচ্ছে সব কিন্তু সরকারের ইয়েতে আছে, এগুলো ইচ্ছা করলে ওনারা কিন্তু খুঁজে বের করতে পারে। ব্যাপারটা কি যে আইনটা যেটা এমন না যে ক্যাপিটাল মার্কেটের আইনটা খুব প্রয়োগ করা হচ্ছে, ব্যাংকিং সেক্টরে প্রয়োগ করা হচ্ছে না, যখন হয় না তখন কোথাও হয় না। ফলে ওই যে কথাটা উনি বললেন যে ওই যে আপনার একটা প্রশ্ন ছিল যে ক্ষুদ্ররা পাচ্ছে না, তো ক্ষুদ্র যে কিনা আপনার সত্যি সত্যি বিনিয়োগ করবে 20,000 টাকা নিতে আসছে, সে কয় টাকা দিবে? কিন্তু যখন হয় না, কোথাও হয় না, আমরা কিন্তু দেখেছি বিএসএসসি দৃশ্যমান সাজা দিয়েছে, যেটি হলো দেখানোর জন্য। এখানে অন্য বিষয় আছে। আপনার শেয়ার মার্কেটে কিন্তু একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সম্পৃক্ত, একেবারে অনেক সময় আমরা দেখছি যে তারাই তো সমস্যা পড়ছেন, তারা শেয়ার কিনে লোকসানের কারণে এটা কিন্তু আবার অন্যদিকে এইটা কিন্তু পাবলিকলি মানে শো আপ হচ্ছে যে শেয়ার বাজারে ধস হচ্ছে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, যিনি একেবারে ধরুন একটা মুদি দোকানদার, যে সারাদিনের 5,000 টাকা সে মানে বিক্রি হয় তার, ও কিন্তু 1,000 টাকার 500 টাকার শেয়ার কিনেছে, উনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে ওই জায়গাটা ঠিকই আছে, ওখানে শাস্তি দেওয়াটা বাধ্যতামূলকই ছিল, এবং এই শাস্তি দেওয়াটা মানে প্রসেসটা কন্টিনিউ না করলে কিন্তু এটা নিয়ে আরো গ্যামলিং। কিন্তু অনেকেই এটা নিয়ে প্রশ্ন আছে, আপনি যেটা বলেছেন বাধ্যতামূলক ছিল, এটি দরকার ছিল, কাকে শাস্তি দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আপনি এই যে কোম্পানিগুলো যে শত শত কোটি টাকা এখান থেকে ভুল তথ্য দিয়ে নিয়ে গেছে, এবং সেটা অনেকেই জানে যে অনেক কোম্পানির এরকম আছে, স্যাররাও জানেন, কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো তথ্য নাই, সেগুলোর ব্যাপারে কোনো দৃশ্যমান শাস্তি নাই। একদম ক্লিয়ার উত্তর দেই যে আপনি যেটা বলছেন যে অনেকেই নিয়ে গেছে, শাস্তি তো যারা যেখানে মানে ব্যত্যয় ঘটিয়েছে, অনিয়ম করেছে, প্রত্যেকেরই হওয়ার কথা। উনি কিন্তু বলছেন যে সবাই শাস্তি হওয়া উচিত, সেটা ব্যাংকিং সেক্টরে হওয়া উচিত, সেটা ক্যাপিটাল মার্কেটে হওয়া উচিত। আপনি যদি ক্যাপিটাল মার্কেটে বললেন শাস্তি হচ্ছে, 96 সালে কি ঘটনা ঘটেছে, 96 সালে কত বছর পরে আজকে হচ্ছে, তাহলে 20 বছর পরে যদি আপনার এই শাস্তির ব্যাপার আসে, তাহলে 20 বছর ধরে লোকজনের কাছে সিগন্যাল রেখেছিল যে যত অনিয়ম আমরা করবো কিছু হবে না। আপনাকে টাইমলি আপনাকে ওই অ্যাকশনগুলো নিতে হবে, সেটা ব্যাংকের ক্ষেত্রে একই অবস্থা। আজকে ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে, যদি 20 বছর পরে যদি তাদের শাস্তি হয়, তো এই 20 বছরের মধ্যে যারা ব্যাংকের সাথে অনিয়মের সাথে জড়িত তারা কি ভাববে? শাস্তি হয় না। কিন্তু স্যার আমার প্রশ্নটা হলো এখানে যে আপনি যে শাস্তির কথা বলছেন, যেখানে আমরা এই ট্রাইব্যুনালের কথা বলছেন, ট্রাইব্যুনালের কথা বাদ দিলাম, যে 2010-এর ব্যাপারটি নিয়ে যে বিএসসিসি অনেক শাস্তি দিয়েছে, অনেককে জরিমানা করেছে, এই বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। এইখানে যে তথ্যগুলোর উপর ভিত্তি করে যে জরিমানা করা হয়েছে সেটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। আপনি ফেয়ার ট্রায়াল করবেন না, সে তো মাস্ট। আপনি যখনই জাস্টিসের কথা বলবেন,
তাহলে আপনাকে ফেয়ার ট্রায়াল করতে হবে। না হেলাল ভাই, এখানে একটা বিষয় আছে, ফেয়ার ট্রায়ালটাতে যারা করেছে তাদের ধরতে হবে। বিচার ব্যবস্থা কিভাবে হয়েছে এই বিষয়ে কিন্তু আমাদের আলাপ করার খুব বেশি সুযোগ নাই। বিচার ব্যবস্থা অনেকগুলো স্তর আছে, যদি কেউ সংক্ষুব্ধ থাকেন ছেলে তার উপর স্তরে যেতে পারেন, তারপর তার উপর স্তরে যেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু ওই রাস্তা কিন্তু খোলা, এটা নিয়ে আসলে খুব বেশি বিতর্ক করার কিছু। বাট আমাদের দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে শাস্তিটা এনশিওর করা হয়েছে কিনা, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ হলে বা এই বিচার নিয়ে কোনো ইয়ে থাকলে উনি তো অন্য আদালতে যেতেই পারেন। ওনার একটা প্রশ্ন ছিল যে যারা আরো মোটা দায়ে করেছে, হ্যাঁ, যারা এই আর্থিক যে প্রতিবেদন সেগুলো ম্যানিপুলেট করেছে, তাদের শাস্তি হচ্ছে কিনা। তার মানে উনি বলছেন যে হ্যাঁ, একটা কিছু সংখ্যকের হচ্ছে, সেখানে প্রশ্ন আছে। তো সেটা উনি যেটা বললেন যে আইনিভাবে উচ্চ আদালতে গিয়ে সেটা প্রতিকার চাইতে পারেন, সেটা আছে। আর আরেকটা অংশ যেটা কিনা করছে কিন্তু তারা আপনার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তার মানে কি, আপনি ইনডিসক্রিমিনেটলি এটা করতে পারছেন না, কাউকে ধরছেন বা ধরতে পারছেন, কাউকে ধরতে পারছেন না বা ধরছেন না। তো সেটা তো আপনার আইনের শাসন যদি আপনি চান, তাহলে আপনাকে আইনের ডেফিনেশনে সবাইকে দেখতে হবে। সেখানে যদি আপনার কার ইনফ্লুয়েন্স বেশি, কার ইনফ্লুয়েন্স কম, সেটা যদি আপনার মানে ওখানে বিবেচ্য বিষয় হয়, তাহলে তো ওই আইনের যে আপনার প্রয়োগটা, সেটা তো কোশ্চেন হবেই, যেটা আপনি করছেন। এখন আর্থিক খাতের সাথে যারা মানে সম্পৃক্ত, সেটা যদি আপনি মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেট বলেন, তারা কিন্তু অনেক বুঝেন, মানে বুঝেন না এটা কিন্তু না। আপনি যাকে ধরার কথা তাকে না ধরে অন্য কাউকে ধরছেন, এখানে ইন্টেনশন কি, এটা কিন্তু সবাই হয়তো বুঝেন। এখন যে হেলাল ভাই, এই যে বাজারের যে অবস্থা, আপনি যদি মোটা দাগে ক্যাপিটাল মার্কেটের কথা বলেন, এটা তো অনেক বছর ধরেই খারাপ। এবং আপনি যখন দায়িত্বে ছিলেন বিসিসিআইয়ের, তখন আপনিও চেষ্টা করেছেন, অনেকের সাথে আকরাম ভাই ছিলেন, তো এখনও কিন্তু এইটার কোনো সুরাহা হয়নি। যে মেজর প্রবলেমগুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। এটা আমি শুনছিলাম হেলাল ভাইয়ের কথা, যে আসলে আস্থাহীনতা যেটা, এটা কিন্তু আমাদের একদম চরম জায়গায় আছে। আস্থাহীনতা আমাদের কমাতে পারে। আস্থা কমাবে কে? দায়িত্বটা কার? এটা কিন্তু সবার, এটা ডিএসসি থেকে শুরু করে যারা মানি মার্কেটকে যারা নিয়ন্ত্রণ করেন, যারা রেগুলেটরি বডি আছেন, তাদের দায়িত্ব কিন্তু আস্থাটা ফিরিয়ে আনা। এখনো কিন্তু আস্থার জায়গাটা ফিরে আসেনি, বরং মাঝে মধ্যে দেখা যায় একটু আপ হলে আবার পড়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র যারা একেবারেই সত্যিকার অর্থে এই ব্যবসাটা বোঝেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু শেয়ার মার্কেট, বিনিয়োগকারীদের জন্য শেয়ার মার্কেট না। কখন তারা মার্কেটটা ফেলে দেবেন, কখন তারা মার্কেটটাকে আপ করবেন, এটা যারা ব্যবসা করেন শুধু তারাই বোঝেন। সাধারণ বিনিয়োগকারী কিন্তু এই জিনিসটা বোঝে না। সাধারণ বিনিয়োগকারী কখন যাচ্ছে, দেখা যায় যে একটা গ্যামলিং হচ্ছে, আস্তে আস্তে উঠছে, তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারী কি দেখছে, যে ঠিক আছে, আমি যে কথাটা বলা হচ্ছে যে ব্যাংক কিন্তু এখন অ্যাভারেজ 5% পর লোন দিচ্ছে না, তো আমি সেখানে যাবো কেন, 10 টাকা লাভের জন্য কিন্তু আমি বিনিয়োগ করবো। বিনিয়োগকারী কখনোই যদি দেখে যে ওখানে লস হবে, সেই বিনিয়োগকারী কখনোই সেখানে, এটা তো সুইসাইডাল বিষয়, আত্মহত্যা তো করতে পারবে না একজন বিনিয়োগকারী। যেখানে দেখবে যে এখানে গেলে আমার লাভ হবে, সেখানে কিন্তু সে যাবে। যখন থেকে বাজার উঠতেছে, তখন কিন্তু সেখানে বাজারে যাবে। এটাই সাধারণ বিনিয়োগকারী, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। সেই ক্ষেত্রে আমি কি করছি, উঠছে হঠাৎ পড়ে গেল, এই যে পড়ে গেল, আমি কিন্তু শেষ। এবং এটা আজকে এই 2010 সালের পর থেকে যদি দেখেন, 2010 সালে মোটা দাগে হয়েছে, কিন্তু এরপরে ছোট দাগে কিন্তু অনেকবারই গ্যামলিং হয়েছে। এই যে বাবেল তৈরি করছেন, বাবেল ফেলে দিচ্ছেন, তার জন্য কিন্তু কেউ দায়ভার নিচ্ছেন না। এইখানে আপনি যেটা বললেন, মানে এরপরে অনেকবার গ্যামলিং হয়েছে, এইরকম আপ ডাউন, এটা তো পৃথিবীর সব বাজারই আছে। আর আপনি যেটা বললেন, হয়তো অনেক সময় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, কিংবা যারা বাজারে আসে, যে প্রাইস যে লেভেলে কমে গেছে, সেখান থেকে স্বাভাবিকভাবেই বাড়ার কথা, কিন্তু তারপরে যে আইপিও রাইট বোনাসের মাধ্যমে যে স্যার যেটা বললেন 3 গুণ শেয়ার 2010-এর তুলনায় 3 গুণ পরিমাণ শেয়ার বেড়েছে, এতে সে কারণে আপনার ওইটা তো প্রাইস থাকতে পারছে না এবং থাকতে পারবেও না। যে পরিমাণ ডিমান্ড, তার চেয়ে যদি এইরকম সাপ্লাই থাকে, সেটা তো স্বাভাবিকভাবেই করবে। প্রশ্ন যেটা যে বিশ্বের অন্যান্য দেশে ঘটে, ফ্লাকচুয়েশনটা হয়, সেটা মনে রাখবেন। আমেরিকাতে কখন হয়, যখন আপনার এই যে আপনার গ্রিনস্প্যান বা এখন বর্তমানে যারা আছে, ফেড রেট বলে একটা পলিসি, যখন এটা চেঞ্জ করে, তখন তারা জানে যে ওই আপনার শেয়ার মার্কেটের যে অ্যাসেটগুলো আছে, তার তুলনায় অন্য অ্যাসেটগুলো কম অ্যাট্রাকটিভ হয়ে যাবে, দৌড়ায় তখন তারা শেয়ারের ইনভেস্টমেন্ট বাড়ায়। তাহলে হয় কি, আপনার ওইরকম কোনো মেসেজ লাগবে। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে কোনো মেসেজ নাই, কোনো কিছু নাই, অথবা আপনি দেখবেন যে ইকোনমির অনেকগুলো গুড নিউজ এসছে, কিন্তু শেয়ার মার্কেট ফল করছে। ব্যাপারটা ওই জায়গায় যে হতে পারে, যদি তার সাথে কোনো ফান্ডামেন্টাল মৌলিক কোনো ভিত্তির যদি কোনো সম্পর্ক থাকে, তা আমরা দেখতে পাচ্ছি যে বাজারে অযথাই 5-7টা 10টা শেয়ারের দাম বাড়তেছে। এখন এটাকে আপনি যদি বুঝতাম যে কদিন পরে আমরা দেখলাম যে ওই শেয়ারগুলোতে আপনার হাই প্রফিট দেখিয়েছে, তার মানে কেউ আগে হয়তো টের পেয়েছিল বা অ্যানালাইজ করেছিল যে এগুলোর মানে প্রফিট বাড়বে, সেটা অনুমান করে কিনেছে, তাহলে কোনো সমস্যা ছিল না। বরং আমরা সবাই জানি যে ওই শেয়ারগুলো আপনার জাঙ্ক শেয়ার, খারাপ শেয়ার, কিন্তু ওই ছোটো পেরাপ ক্যাপিটাল বলে এটা আপনার কিনে বাড়িয়েছে। এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনার একটা যে বাংলাদেশে যেহেতু ডেপথ কম, এখন কিন্তু আপনি বলবেন যে 2010-এর তুলনায়
3 গুণ শেয়ার মার্কেটে আছে, তাই না? জি। ডেপটা আগের থেকে বেড়েছে। তারপর আপনি মনে করেন যে ওই যে স্মল পেড আপ ক্যাপিটাল জায়গা যেগুলো, সেগুলো তো তারা তো আছে। ফলে চাইলে তো আপনি 1, 2, 5টা শেয়ারকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। এখন এন্টায়ার মার্কেটকে টেনে অনেক দূর নিতে পারবেন না। কেন? কারণ মার্কেটের সাইজ অনেক বড় হয়েছে, ডেপথ বেড়েছে। কিন্তু ওই এন্টায়ার মার্কেটের মধ্যে ছোট ছোট শেয়ার 5, 10, 15টা তো আপনি সবসময় এটা করতে পারছেন। এখন যেটা হচ্ছে, যাদের হাতে স্মার্ট মানি আছে বা যাদেরকে জোয়ারি বলা হয়, তারা কি করছে, ওই শেয়ারগুলিকে ধরে অযথাই ফেলে দিচ্ছে, সে সব ছেড়ে দিচ্ছে, আবার কম দামে কেনার পরে আবার এগুলোকে বাড়াচ্ছে। এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি কোনো বিনিয়োগকারীকে দেখি নাই যাদেরকে বড় বিনিয়োগকারী বলা হয় বা অনেকে গ্যামলার বলে, বা তাদের যেসব ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট আছে, ওই সব ব্রোকারেজ হাউসগুলোতে হয়তো আমরা যে তথ্য পাই, কেউ কিন্তু হয়তো একটায় প্রফিট করছে, 2টায় লোকসান করছে, মানে ওভারঅল দিন শেষে তার কিন্তু লস। হ্যাঁ, এই আপনি যে কথাটা বলেছেন, আপনি দেখেন নাই কেন, তার কারণটা হলো একটা বিষয় কিন্তু আছে। ব্রোকারেজ হাউস যারা আছে বড় বড়, তারা কি করে, আমি যখন একটা ব্রোকারেজ হাউসে যাই, আমি যদি কনসাস বিনিয়োগকারী হয়ে থাকে, আমি নিজে হয়তো কিছু চিন্তা করব। বেশিরভাগ বিনিয়োগকারী কি করে, আপনার তাদেরকে জিজ্ঞেস করে কোন শেয়ার কিনবো। সেভাবে অনেকগুলো হাউস যখন কোঅর্ডিনেট করে, কথা বললেন তো, ওরা দেখবেন যে ম্যাক্সিমাম ব্রোকার হাউসে কিনতে গেলে 50 পয়সা কাটে, আবার বিক্রি করতে গেলে 50 পয়সা, ট্রানজাকশন ফি, আর শেয়ারের রেট বার হচ্ছে 20 পয়সা। বাস্তবতাটা কোথায় আপনার? দ্যাট ইজ ওই ব্রোকারেজ হাউসগুলো এই ব্যবসা করছে। আপনারা যারা এই যে শেষ করি আপনাকে, শেষের দিকে আপনার শেয়ার বাজার কিন্তু গ্যাম্বলিং এর বাজার না, কিন্তু আমাকে মনে রাখতে হবে, এখানে মানুষ বিনিয়োগ করবে, তার মধ্যে দেশটা শিল্পোন্নত হবে। শেয়ার বাজার এই কারণেই হয় যে এই কোম্পানিগুলো ধীরে ধীরে বড় হবে, মানে দীর্ঘ সময় পুঁজি কিন্তু মানুষের কাছ থেকেই আহরণ করতে হবে, ব্যাংকের কাছ থেকে না। এবং পৃথিবীতে যত দেশেই এই শিল্পোন্নত হয়েছে, তা কিন্তু পাবলিক মানি দিয়েই কিন্তু এই কাজটি করেছে। কিন্তু আমার দেশে যে প্রবলেমটা হচ্ছে, যেমন আকাশ মেঘাচ্ছন্ন দেখলে কিন্তু মনে করছে ঠাড়া পড়বে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন না হলে তো ঠাড়া পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমার দেশে তাই ঘটছে যে কখন, যেটা হেলাল ভাই বললেন যে কখন যে পড়ে যাচ্ছে বাজারটা, এটা আমেরিকাতে বোঝা যায়, জাপানে বোঝা যায়, অন্যান্য দেশে বোঝা যায়, কিন্তু যে হ্যাঁ এখানে যৌক্তিক কারণে বাজারটা পড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। এর জন্যই আমাদের আস্থার জায়গাটা ফিরে পাচ্ছি না। কিন্তু আপনারা যারা ব্যবসায়ী নেতা আছেন, তারা আসলে কি করছেন? মানে তাদের কিছু তো আপনার দায়ভার থাকে, কারণ আপনারা ব্যবসায়ীদের নেতা, ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেন, এবং আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে এই অর্থ মন্ত্রণালয়ের সাথে বা অর্থমন্ত্রীর সাথে আলাপ করে কিন্তু অনেক কিছু অর্জন করেছেন। আপনাদের অর্জন নেই সেটা বলা যাবে না অনেক সেক্টরে, তাহলে ক্যাপিটাল মার্কেটে কেন করছেন, পাচ্ছেন না একদম শেষ পর্যায়ে? অ্যাডভোকেসি করছি আর কি, এই যে আমরা এক ধরনের ওই অ্যাডভোকেসি করছি, বিকজ আমরা বলতে পারি, যেমন আজকে আমাকে ডেকে নিয়ে আসলেন, আমি বলে গেলাম আপনাকে, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কথাগুলো বলতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু ব্যবসায়ী নেতাদেরও নাই, অথবা এফবিসিসি এরও নাই। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু রেগুলেটরি বোর্ডের। কিন্তু এফবিসিসি যেটা বলে বেশিরভাগই হয়, হয়তো কম বেশি হয়, কিন্তু তাহলে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে হচ্ছে না বলেই তো এখনো শেয়ার বাজার চলছে, এখনো শেয়ার বাজার চলছে। কিন্তু যে প্রশ্নটা করছেন, আমি গ্যাপটার মধ্যে একটু বলে দিচ্ছি শুধু, ওনারা রিয়েল সেক্টর যেটা ব্যবসার, সেটা নিয়ে ওনারা কনসার্ন, কিন্তু ওনারা আর্থিক খাত যেটা শেয়ার মার্কেট ব্যবসায়ীদের অর্গানাইজেশন কিন্তু এটা না, সব ব্যবসায়ীদের অর্গানাইজেশন এটা। সেই হিসেবে ওনারা এক্সক্লুসিভলি রিয়েল খাতটা নিয়ে কথা বলে, ফিনান্সিয়াল খাত নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে এফবিসিসিআই থেকে স্ট্রংলি কিছু আমি কিন্তু স্যার, আমি আমার লাস্ট 10 বছরের অভিজ্ঞতা, আমি এফবিসিসিআই যতগুলো প্রোগ্রাম কভার করেছি, তারা কিন্তু ব্যাংকের সুদের হার নিয়ে সবাই কথা বলে, এবং ব্যাংকের যে মালিক তিনি এফবিসিসিআইতে বসে বলেন যে সুদের হার কমাতে হবে, আবার যখন উনি উদ্যোক্তা, যখন ওই ব্যাংকের ডিরেক্টর বা চেয়ারম্যান, তখন বলেন যে কমানো যাবে না, বাংলাদেশ ব্যাংকে যাবে। আপনি দেখেন, আমরা ব্যাংক ইন্টারেস্ট কমাতে হবে, তাতে কি হয়েছে, আমানতের সুদটা কমছে, 5% উপরে কোথাও আমানতের সুদ পাবেন না, বাট ল্যান্ডিং এর সুদ কিন্তু এখনো 12 থেকে 14, 16, কোথাও 18%, ওটা কিন্তু কমে আসছে না। দেখভালটা করবে কে? দেখভালটা কি আপনি আমি এখানে বসে করতে পারবো? দেখভাল করার জন্য একটা অথরিটি আছে, একটা সরকারি অথরিটি আছে, ওনারা এই দেখভালটা করবেন। এই দেখভালটা যখন কমে যায়, তখনই আসলে সাধারণ যারা বিনিয়োগকারী, সাধারণ যারা ব্যবসায়ী, তাদের। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে আর্থিক খাতে এই শৃঙ্খলাটা এখনো আসে নাই, যে কারণে এই অবস্থা? না, শৃঙ্খলা আসে নাই, আপনি বলেন দেখভাল করার কেউ নেই, তাহলে তো তাই আর্থিক খাতে আরো বেশি সচেতন হওয়া দরকার। কারণ আমরা অন্য খাতে আজকে উন্নয়ন যেভাবে হচ্ছে, দেশের অন্য সেক্টরগুলো যেভাবে আমাদের যে এগুলো যথেষ্ট ভালো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক খাতটা আমাদের মনে হচ্ছে সেই জায়গাটা তো ভালো না। এবং হলে কিন্তু আপনারা স্যার যেটা বললেন যে রিয়েল সেক্টর নিয়ে আপনারা কথা বলেন, এই যে ডেভেলপার যারা, রিয়েল এস্টেটের যে অবস্থা, এইটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের কারণে এই অবস্থা না?
সেটা কি না, বলতে capital পারবেন? allocation আর real আপনার estate সম্পর্ক কিন্তু না। অর্থমন্ত্রী আমাকে বলেছেন কিন্তু- যে এই মতিঝিলের ওরকম তো আছে, এই মানে অবস্থার সবাই- কারণে এই না, অবস্থা। না না সঠিক না। বিষয় হচ্ছে যে আপনার যে কোনো ব্যবসা কিন্তু একটা পিন পয়েন্ট থাকে, ওখান থেকে ডাউনওয়ার্ডস হবেই। আমাদের দেশে যাদের ফ্ল্যাট কেনার ক্ষমতা ছিল একটা শ্রেণী, তারা কিন্তু কিনে ফেলছেন। আবার নতুন করে একটা শ্রেণী তৈরি হইতে হবে ফ্ল্যাট কেনার জন্য, হ্যাঁ, এবং সেইটা তৈরি না হওয়া পর্যন্ত এই ব্যবসাটা কিছু সময় খারাপ যাবেই, এটাই নিয়ম। স্যার শেষ। হ্যাঁ, তো এখন ওই যেটা উনি বলছেন আর কি, যে একটা হলো যে তাদের ফোকাসটা তো ভিন্ন। তারা ওই কম সুদে যদি ইন্টারেস্টে যদি লোন পায়, তাহলে যেটা হয় ইনভেস্টমেন্ট বেশি হবে, সেটা সবাই বলে যে কম সুদে যেন ইয়ে হয়, মানে বিনিয়োগ করতে পারে। কিন্তু অন্যদিকে আবার যারা আমানতকারী আছে, তারা যদি সুদ অনেক কম পায়, তারা টাকা রাখবে কোথায়? একজন যে রিটায়ার করেছেন, উনি কি করবেন? উনি টাকাটা কোথায় রাখবেন? যদি 5% পায় আর ইনফ্লেশন যদি 6% হয়, সরকার টার্গেট 5.8% ইনফ্লেশন, তাহলে উনি সঞ্চয় করে কি পাচ্ছে? দীর্ঘমেয়াদে যদি একটা দেশকে যদি গ্রো করতে হয়, তাহলে সঞ্চয়ের উপর আপনার প্রণোদনা থাকতে হবে। সেই প্রণোদনাটা আপাতত নাই। সেটা থাকার জন্য আপনাকে ক্যাপিটাল মার্কেটকে আপনার ফাংশন করতে হবে এবং মানি মার্কেটকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য হিলাল ভাই। আশা করি আপনার এই প্রোগ্রামে আজকে নতুন আসলেন এবং আশা করি আপনাকে পাবো। দর্শক, এখানে শেষ করছি। আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে না, মঙ্গলবার আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।